দ্বাদশ শ্রেণীর রসায়ন থার্ড সেমিস্টার তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো এরিন সমূহ। এই অধ্যায় থেকে এখন একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর বিষয় হলো এনানসিওমার। এনানসিওমার বলতে কী বোঝায়? দুটি আলোকীয় সমাবয়ব যাদের মধ্যে সম্পর্ক হচ্ছে দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক, এবং একটি সমাবয়ব আরেকটি সমবয়বের উপর কী হবে না, উপরিপাতযোগ্য হবে না বা অধ্যারোপণযোগ্য হবে না। এই এনানসিওমার বলতে এই বুঝি। তো এখন এমসিকিউ দেখছি কি বলছে। প্রশ্নে কি বলল? প্রশ্নে বলল নিচের কোন গঠনটি পি অণু গঠনের সঙ্গে এনানসিওমার হবে। ঠিক আছে, সেই পি অণুটি কোনটি? সেই পি অণুটি হচ্ছে এই যে এটি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাইরাল কার্বন আছে, যেটাকে তারা চিহ্ন দিয়ে বা স্টার চিহ্ন দিয়ে দেখানো আছে। কেন সেটি কাইরাল কার্বন? কারণ সেটি sp3 সংকরায়িত কার্বনটি, এবং এর সঙ্গে যে পরমাণু বা গ্রুপগুলি আছে তারা ভিন্ন। আর এই অণুটির মধ্যে অন্য যে কার্বনগুলো আছে তারা কেউই কাইরাল কার্বন নয়। এবার এখানে যে পি অণুর গঠন সংকেত দেওয়া আছে, সেই গঠন সংকেতটি হচ্ছে ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতে দেওয়া আছে। সেটাকে আমি ফিশার অভিক্ষেপ সংকেতে রূপান্তর করে নিচ্ছি। নিলাম। কীভাবে রূপান্তর করতে হয়? এবার এই ফ্লাইং ওয়েজে তিন রকমের বন্ধন থাকে। একটা হচ্ছে সাধারণ রেখা দিয়ে প্রকাশ করা হয়, সেই বন্ধনগুলো হচ্ছে খাতার পৃষ্ঠে বা বইয়ের পৃষ্ঠে অবস্থান করে। আর একটা হচ্ছে বোল্ড লাইন দিয়ে দেখানো হয়, এটা খাতার পৃষ্ঠ থেকে উপরে থাকে। আর ডটেড লাইন দিয়ে দেখানো হয়, সেটা খাতার পৃষ্ঠের নিচে আছে। এটা হচ্ছে ত্রিমাত্রিক গঠনাকৃতি। আর ফিশার অভিক্ষেপ সংকেত হচ্ছে দ্বিমাত্রিক গঠনাকৃতি। তো ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেত থেকে যখন ফিশার অভিক্ষেপ সংকেত আমরা আঁকবো, তখন কিন্তু কাইরাল কার্বনের বিন্যাস একই যেন থাকে, সেটা হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া। তো সেই অনুযায়ী যদি আমরা আঁকি তাহলে কি করতে হয়? নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে সাধারণ রেখা দিয়ে যে পরমাণু বা গ্রুপগুলি আছে কাইরাল কার্বনের সঙ্গে, সেগুলিকে কাইরাল কার্বনের সঙ্গে উল্লম্ব রেখাতে ওপরে এবং নিচে রাখা হয়। তাহলে আমরা এই যে এখানে সাধারণ রেখা দিয়ে হাইড্রোজেন আছে এবং C2H5 আছে। আর এই ফিশার অভিক্ষেপ সংকেতে কাইরাল কার্বনের সঙ্গে উল্লম্ব রেখায়, এই যে আমরা উল্লম্ব রেখাটি দেখতে পাচ্ছি, এই উল্লম্ব রেখায় হাইড্রোজেনকে রাখবো উপরের দিকে আছে, এবং C2H5কে নিচে রাখবো। ঠিক আছে, C2H5কে এরকম এই যে এখানে নিচে রেখেছি, এই উল্লম্ব রেখায় নিচে রেখেছি। এবার আমরা বোল্ড লাইনে, ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতে বোল্ড লাইনে যে ব্রোমিন পরমাণু আছে সেটাকে কোন দিকে রাখবো? সেটাকে রাখতে হবে এই যে ফ্লাইং ওয়েজ অভিক্ষেপ সংকেতে যে C2H5 ছিল সাধারণ রেখা দিয়ে নিচের দিকে যেটি ছিল, সেটি এই উল্লম্ব রেখার সঙ্গে, এই যে ওই উল্লম্ব রেখার সঙ্গে কোন দিকে বেঁকে আছে? বাঁ দিকে। তাহলে আমরা এই ব্রোমিন পরমাণুকে ফিশার অভিক্ষেপ সংকেতে অনুভূমিক রেখার বাঁ দিকে রাখবো। তাহলে আমি এই যে বাঁ দিকে রাখলাম বিআরকে, আর অটোমেটিক্যালি CH3 ডান দিকে চলে গেল। এই ফ্লাইং ওয়েজের CH3 ডান দিকে চলে গেল। এখন আমরা কি করব? এই যে কাইরাল কার্বনটি আছে, এই কাইরাল কার্বনের পরম বিন্যাস বলার জন্য প্রথমে আমাকে এই কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত পরমাণু বা গ্রুপগুলিকে প্রাধান্যক্রমে সাজাতে হবে। তাহলে প্রাধান্যক্রমে ব্রোমিন 1 নম্বরে থাকবে, দ্বিতীয় নম্বরে থাকবে C2H5, তৃতীয় নম্বরে থাকবে CH3 এবং চতুর্থ নম্বরে হাইড্রোজেন। এইবারেতে আমরা কি করব? চোখ ঘোরাবো, 1 2 3 এইভাবে চোখকে ঘোরাবো বা কলমকে ঘোরাবো। তাহলে এই যে ঘোরালাম, এই ঘোরালে কি হবে? ঘোরালে আমরা দেখতে পাচ্ছি এটি কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় এবং সবথেকে কম প্রাধান্যযুক্ত গ্রুপটি যদি উল্লম্ব রেখায় থাকে, তাহলে আমাদের বিন্যাস হবে, কাইরাল কার্বনের পরম বিন্যাস হবে S বিন্যাস। ঠিক আছে, এখন যেহেতু এনানসিওমার অর্থাৎ একই আণবিক সংকেতযুক্ত কিন্তু দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত আরেকটি আইসোমার, ঠিক আছে, তাহলে সেইখানেও যে কাইরাল কার্বন থাকবে, অর্থাৎ এই যে অণুটি, এই অণুটির যে আরেকটি আইসোমার হবে যেখানে কাইরাল কার্বন থাকবে অবশ্যই, সেই কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত গ্রুপগুলি কিন্তু একই হবে।
মানে হাইড্রোজেন CH3 C2H5 Br থাকবে, তার মানে সেখানেও প্রাধান্যক্রম একই হবে। এবার যদি দুটি আইসোমার যাদের মধ্যে প্রাধান্যক্রম একই আছে, দুটি গঠন সংকেত যাদের ক্ষেত্রে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত পরমাণু বা গ্রুপগুলির প্রাধান্যক্রম একই, কিন্তু তারা কি দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত, তার মানে আমরা বলতে পারি যে একটা অণুরকে ইনভার্সন করলে আরেকটা অণু পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা আইসোমারকে ইনভার্সন করলে আরেকটা আইসোমার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু ইনভার্সন করে পাওয়া যাচ্ছে আর প্রাধান্যক্রম সেম একই, তাহলে কিন্তু এস বিন্যাসযুক্ত অণুটি আর বিন্যাসযুক্ত অণুতে পরিণত হয় ইনভার্সন করলে, যদি প্রাধান্যক্রম একই থাকে। তাহলে আমরা ঠিক এটা বলতে পারি যে এই যে পি অণু তার এনানসিওমারের বিন্যাস অবশ্যই আর হবে। তাহলে আমরা এবার অপশনে দেখব, এবার অপশনগুলো দেখছি। তাহলে আমার এমন অপশনটা সঠিক অপশন হবে যেটার ক্ষেত্রে বিন্যাস হবে আর। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা এ অপশনের ক্ষেত্রে এই যে এ অপশন তার ফিশার অভিক্ষেপ সংকেত এটা, বি অপশন তার ফিশার অভিক্ষেপ সংকেত এটা, সি অপশন তার ফিশার এটা, ডি অপশন তার ফিশার এটা। এবার আমরা কি দেখলাম যে এর ক্ষেত্রে হচ্ছে বিন্যাসটা হচ্ছে আর। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বিন্যাসটা হচ্ছে আর, আর বাকি সবারই কিন্তু এস। আর আমার পি অণুর বিন্যাস কি ছিল, পি অণুর বিন্যাস কিন্তু ছিল এস। তাহলে আমাদের সঠিক অপশন কি হবে, সঠিক অপশন হবে এ। কি হবে সঠিক অপশন, সঠিক অপশন হবে এ। ঠিক আছে, তো আমার এই ছিল MCQ আলোচনার বিষয়, এখানেই শেষ হলো আলোচনা। ধন্যবাদ।